হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকে পর্যায় সারণী চ্যাপ্টারের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আগের লেকচারে তোমরা দেখেছো যে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু এবং হ্যালোজেন মৌল এদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখান থেকে কোন ধরনের প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন আসবে, সব কিছু আলোচনা করে দিয়েছি। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব নিষ্ক্রিয় গ্যাস মৌল নিয়ে বা বিরল গ্যাস নিয়ে। তো এই যে লেকচারগুলো তোমরা দেখছো, সেই লেকচারগুলোর যদি হ্যান্ড রিটেন নোট পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই লেকচারের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে। তো চলো শুরু করি আজকের টপিক, নিষ্ক্রিয় মৌল বা বিরল গ্যাস কি, সেই বিষয়ে আলোচনা করার জন্য। তো পর্যায় সারণীর আরেকবার যদি তোমাদের পর্যায় সারণীটা আমি দেখাই তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই যে পর্যায় সারণীটা, সেখানে কি বলেছিলাম যে 4টে গ্রুপ আমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে। সেটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, যেটার নাম কি ক্ষার ধাতু। 2 নম্বর গ্রুপ, যেটার নাম হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 17 নম্বর গ্রুপ, যেটার নাম হচ্ছে হ্যালোজেন মৌল। আর 18 নম্বর গ্রুপ, যেটার নাম হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তো আজকে আমরা শুরু করব নিষ্ক্রিয় মৌল এই গ্রুপটা নিয়ে। তারপরে সন্ধিগত মৌল আলোচনা করব, চ্যালকোজেন মৌল আলোচনা করব, বাস এই লেকচার শেষ। তো দেখো কিভাবে আমরা নিষ্ক্রিয় মৌল, হেডিং করো নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল অথবা এটাকে আবার কি বলা হয়, বিরল গ্যাস। বিরল গ্যাস মৌল, বিরল গ্যাস মৌল। তাহলে আমাদেরকে জানতে হবে যে নিষ্ক্রিয় মৌল কি, নিষ্ক্রিয় মৌল পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে থাকে। ঠিক আছে, তো দীর্ঘ পর্যায় সারণীর, দেখো এটা হচ্ছে আমাদের দীর্ঘ পর্যায় সারণী। এই দীর্ঘ পর্যায় সারণীর দেখো 18 নম্বর গ্রুপে, দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় মৌলগুলো অবস্থিত। এবং দেখো তারই উপরে 0 বলে লেখা আছে। এইটা বোঝাচ্ছে যে নিষ্ক্রিয় মৌলগুলো মেন্ডেলিভের পর্যায় সারণীতে 0 গ্রুপে বা 0তম শ্রেণীতে অবস্থান করে। বোঝা গেল? তাহলে আমরা সেটাই লিখব যে 18 নম্বর গ্রুপের পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বা বিরল গ্যাস মৌল বলা হয়। বিরল গ্যাস মৌল বলা হয়, নিষ্ক্রিয় মৌল বা বিরল গ্যাস মৌল বলা হয়। তাহলে এই গ্রুপে কে কে আছে? আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কি এইখানে তাহলে আমি গ্রুপটাকে আরেকটা জিনিস লিখে দিই, এটা যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলি 0 শ্রেণীতে অবস্থান করে। দেখো এইবার পর্যায় সারণীটা খেয়াল করো, কি আছে দেখো, আছে হিলিয়াম, আছে নিয়ন, আছে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এইখানে আমরা কি করব, গ্রুপটাকে এইভাবে সাজাবো। গ্রুপটাকে এইভাবে সাজাচ্ছি। তাহলে দেখো এইদিকে 0,
নাম দিলাম, মানে মেন্ডেলিভের পর্যায় সারণীতে এরা থাকে 0 শ্রেণীতে, আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণীতে। হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে দেখো হিলিয়াম গেল, নিয়ন গেল, আর্গন গেল, ক্রিপ্টন, 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 তারপরে দেখো জেনন, XE, জেনন, তারপরে হচ্ছে রেডন, RN, রেডন। এই গেল। তাহলে এই মৌলগুলোকে কি বলা হয়? এদেরকে সবাইকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল বলা হয়। তাহলে যদি বলে যে দুটি নিষ্ক্রিয় মৌলের উদাহরণ দাও, তাহলে কি বলবে? যে কোনো দুটো বলো, হিলিয়াম, নিয়ন, অথবা নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সবাইকে, এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তো যে কোনো দুটো উদাহরণ দেবে। এই যেটুকু আমি বললাম এই 2-3 মিনিটে, সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? যে নিষ্ক্রিয় মৌলগুলো পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে? তাহলে নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীতে 18 নম্বর গ্রুপে অবস্থান করে এবং মেন্ডেলিভের পর্যায় সারণীতে 0তম গ্রুপে অবস্থান করে। বোঝা গেল? এটা আমরা লিখে দিলাম। এবার হচ্ছে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হেডিং করো এদের আরেকটা নাম আছে, এদেরকে বলা হয় নোবেল গ্যাস মৌল, নোবেল গ্যাস মৌল, এটাও বলা হয় নোবেল গ্যাস মৌল, নিষ্ক্রিয় মৌল, বিরল গ্যাস মৌল বা নোবেল গ্যাস মৌল। যে কোনো নামে কিন্তু প্রশ্ন করতে পারে। এবার আমরা যেটা করব, নিষ্ক্রিয় মৌলের বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট। নিষ্ক্রিয় মৌলের বৈশিষ্ট্যগুলো। কি কি বৈশিষ্ট্য দেখো? 1 নম্বর বৈশিষ্ট্য আমরা প্রথমেই নিচ্ছি। প্রথমে হচ্ছে যে এরা পর্যায় সারণী 18 নম্বর গ্রুপে অবস্থান করে। ঠিক আছে? এরা এরা নিষ্ক্রিয় মৌলগুলো, নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থান করে। আর মেন্ডেলিভের যদি বলে তাহলে মেন্ডেলিভের 0 গ্রুপে অবস্থান করে। ঠিক আছে, 1 নম্বর গেল। 2 নম্বর বৈশিষ্ট্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো তোমরা দেখছো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের প্রত্যেকের সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকে। ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম, হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম, তার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা কি বলবো? যে নিষ্ক্রিয় মৌলগুলির সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। ব্র্যাকেটে লিখে দেব যে ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম, যার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। তাহলে নিষ্ক্রিয় মৌলগুলির সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, ব্র্যাকেটে লিখবো ব্যতিক্রম কে হিলিয়াম, ব্যতিক্রম হলো হিলিয়াম। হিলিয়াম এর সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, এই ব্র্যাকেটে। তাহলে কি বললাম? নিষ্ক্রিয় মৌলগুলির সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, কিন্তু একজন ব্যতিক্রম আছে, হিলিয়াম। তাই লিখে দিলাম ব্যতিক্রম হলো হিলিয়াম। হিলিয়াম এর সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, সেটাও লিখে দিয়েছি। তাহলে এখানে কোশ্চেন হতে পারে যে হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। বাকি সমস্ত নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে।
তাহলে নিষ্ক্রিয় মৌলগুলির সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। তাই 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 এদের যোজ্যতা, কত? যোজ্যতা হলো 0। তাই এদের যোজ্যতা হলো 0। এইখানে একটা কোশ্চেন হয় যে নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা কত? তাহলে নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা হলো 0। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আন্ডারলাইন করে দাও। নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা হলো 0, খুবই ইম্পর্টেন্ট। তাহলে দুটো বৈশিষ্ট্য গেল, দেখো যে এরা পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থান করে। তারপরে বৈশিষ্ট্য আসলাম যে এদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। ব্যতিক্রম হলো হিলিয়াম, তার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রন বিন্যাসটা খুব স্টেবল। এরা সহজে এই স্টেবিলিটিটা হারাতে চায় না, তাই এরা সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সব সময় নিষ্ক্রিয় থাকে। এই জন্য এই গ্যাসগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, মানে সক্রিয় হয় না, এরা কখনোই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়ে থাকে। তাহলে পরের বৈশিষ্ট্যটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দুইটাই গেল, 3 নম্বর বৈশিষ্ট্য। দেখো 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নিষ্ক্রিয় মৌলগুলির নিষ্ক্রিয় বা 18 নম্বর গ্রুপের পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের মৌলগুলির ইলেকট্রন বিন্যাস খুব সুস্থিত হওয়ায়, ইলেকট্রন বিন্যাস খুব সুস্থিত হওয়ায় এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সেই জন্য এদের নিষ্ক্রিয় মৌল বলা হয়। এই গেল, দেখো আমরা হেডিং করেছিলাম নিষ্ক্রিয় মৌল, কিন্তু জানতাম না যে এদেরকে নিষ্ক্রিয় কেন বলছি। এবার নিশ্চয় পরিষ্কার হয়ে গেল যে 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন। কারণ একটাই যে এদের ইলেকট্রন বিন্যাসটা খুব সুস্থির, তাই এরা সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় থাকে। এই জন্য এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। বোঝা গেল? তারপরে যে বৈশিষ্ট্যটা আছে সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এই যে নিষ্ক্রিয় মৌলগুলো পরিবেশে খুবই কম পরিমাণে পাওয়া যায়। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এদেরকে পরিবেশে খুবই কম পরিমাণে পাওয়া যায়, এরা খুব বিরল। সেই জন্য এদেরকে বলা হয় বিরল গ্যাস মৌল। বোঝা গেল কেন এদেরকে? তাহলে 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বিরল গ্যাস মৌল বলা হয় কেন? তার কারণটা হচ্ছে যে 18 নম্বর গ্রুপের মৌলগুলিকে পরিবেশে খুব কম পরিমাণে পাওয়া যায়, সেই জন্যই এদেরকে বলা হয় বিরল গ্যাস মৌল, রেয়ার। ঠিক আছে, তাহলে 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে বৈশিষ্ট্য 18 পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের নিষ্ক্রিয় মৌলগুলিকে প্রকৃতিতে
প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায় আর যাদেরকে খুব কম পাওয়া যায় বা পাওয়া যায় না তাদেরকে বিরল বলা হয়। তাই এই মৌলগুলোকে বলা হয় বিরল গ্যাস মৌল। কি বললাম, পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের নিষ্ক্রিয় মৌলগুলিকে প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়, তাই এদেরকে বিরল গ্যাস মৌল বলা হয়। বিরল গ্যাস মৌল বলা হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমরা জানলাম নিষ্ক্রিয় মৌলগুলো পর্যায় সারণী কোথায় থাকে, তারপরে এদের মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোথায় থাকে সেটাও জানলাম, তারপরে এদের কিছু বৈশিষ্ট্য, যে এদের ইলেকট্রন বিন্যাস খুব সুস্থির হওয়া, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় থাকে, তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তারপরে প্রকৃতিতে এদের খুব কম পরিমাণে পাওয়া যায়, তাই এদেরকে বিরল গ্যাস বলা হয়। তারপরে হচ্ছে যে এদের সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকে, শুধুমাত্র ব্যতিক্রম হলো হিলিয়াম, ঠিক আছে, তাই এদের যোজ্যতা হলো 0। এই যে 4টে বৈশিষ্ট্য পেলাম, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন হয় নিষ্ক্রিয় কাদের কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাহলে 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় বলা হয়, তার কারণ এদের ইলেকট্রন বিন্যাস খুব সুস্থির, তাই এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বিরল গ্যাস কেন বলা হয়, এরা প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে কোশ্চেন হয় যে 2টি নিষ্ক্রিয় মৌলের উদাহরণ দাও, হিলিয়াম নিয়ন, বা 3টি নিষ্ক্রিয় বা বিরল মৌলের উদাহরণ দাও, হিলিয়াম নিয়ন আর্গন। এই শ্রেণীটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই শ্রেণী হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন, এই মৌলগুলো কিন্তু পরপর অবশ্যই মনে রাখতে হবে। এই যে নিষ্ক্রিয় মৌলগুলো দেখতে পাচ্ছ, এদের মধ্যে রেডন হলো তেজস্ক্রিয়। কোশ্চেন পড়ে যে নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় ধর্ম বিশিষ্ট বা কোনটি তেজস্ক্রিয় ধর্ম দেখায়, ঠিক আছে। তো এইখানে একটা স্টার দিয়ে লিখবো, স্টার দিয়ে, খুব ইম্পর্টেন্ট। নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে রেডন হলো তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয়। তাহলে 18 নম্বর গ্রুপের কোন মৌলটি তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়, সেটা হলো রেডন। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে, তাহলে সেটা হয়ে গেল উত্তর রেডন হলো। তাহলে এই গেল আমাদের নিষ্ক্রিয় মৌলের ব্যাপারে আলোচনা বা 18 নম্বর গ্রুপের ব্যাপারে আলোচনা। এরপরে একটা জিনিস, ছোট ছোট জিনিস পর্যায় সারণীর ব্যাপারে আমরা বলবো। এরপরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, মুছে দিচ্ছি পুরোটাকে। এরপরে যেটা করব সেটা হচ্ছে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল, সন্ধিগত পর্যায় সারণীটা একবার খেয়াল করো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। সন্ধিগত মৌল আমরা পড়তে চাইছি, সন্ধিগত মৌল। দেখো তাহলে আমরা দুটো পড়ে নিয়েছি, 1 এবং 2 পড়েছি, এইদিকে পড়েছি 17 এবং 18, জানা হয়ে গেছে। দেখো গ্রুপ 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত ভালো করে লক্ষ্য করো। 3 নম্বর গ্রুপ থেকে মানে এইখান থেকে শুরু করে 12 নম্বর গ্রুপ পর্যন্ত, মানে এইখানে যতগুলো মৌল আছে, এই জায়গাটাতে যতগুলো মৌল আছে এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। কি বললাম, পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের মধ্যে যে সমস্ত মৌলগুলো আছে তাদেরকে বলা হয় সন্ধিগত মৌল। কেন সন্ধিগত বলা হয় সেটাও খেয়াল করো। দেখো 1 এবং 2 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকে
তারা তীব্র ধাতব ধর্ম দেখায়। ঠিক আছে, আর এই দিকে যে মৌলগুলো থাকে 13 নম্বর থেকে, সেগুলো একেবারে অধাতব মৌল। বোঝা গেল? তাহলে একদিকে ধাতব এবং একদিকে অধাতব মৌল রয়েছে, এবং তার মাঝে এরা অবস্থান করে এই মৌল আর এই মৌলগুলোর মধ্যে কি করছে, একটা সন্ধি স্থাপন করছে, সম্পর্ক স্থাপন করছে। এই জন্য গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। বোঝা গেল? এবার এই সন্ধিগত মৌলগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, আমরা শুধু সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সন্ধিগত পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত যে সমস্ত মৌলগুলি অবস্থিত তাদের সন্ধিগত মৌল বলা হয়। সন্ধিগত মৌল বলা হয়। বোঝা গেল? কি বললাম? পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত যে সমস্ত মৌলগুলি অবস্থিত তাদের সন্ধিগত মৌল বলা হয়। ঠিক আছে, তাহলে সন্ধিগত মৌলগুলোর বৈশিষ্ট্য। সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য। রেকর্ডিংটা হচ্ছে। এক নম্বর দেখো বৈশিষ্ট্যটা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এরা তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এবং তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল এদের মাঝে অবস্থান করে, তাই এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। তাহলে এরা নয়, এভাবে লিখবো না। তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এবং তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলগুলির মাঝে এরা অবস্থান করে। এই জন্যই এদের সন্ধিগত মৌল বলা হয়। তাহলে কেন সন্ধিগত মৌল বলা হচ্ছে? যে তীব্র তড়িৎ ধনাত্মক মৌলগুলো এই দিকে আছে 1 নম্বর আর 2 নম্বরে, আর 13 থেকে 17 নম্বর পর্যন্ত যারা আছে তারা হচ্ছে কি তীব্র তড়িৎ ঋণাত্মক লিখলাম আমি, তীব্র ঋণাত্মক। আর এই দিকে আছে কে? তীব্র ধনাত্মক। এরা আছে 1 আর 2 এ তীব্র ধনাত্মক, আর 13 থেকে শুরু করে 17 পর্যন্ত এরা আছে তীব্র ঋণাত্মক। এদের মাঝখানে এরা অবস্থান করছে সন্ধিগত মৌলগুলি। এই জন্যই এই মৌলগুলোকে, মানে 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। তার কারণ এই দিককার মৌল আর এই দিককার মৌলের মধ্যে একটা যেন সন্ধি স্থাপন করছে, সম্পর্ক স্থাপন করছে, এই জন্য এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। নিশ্চয় বোঝা গেল? তারপরে দেখো 2 নম্বর বৈশিষ্ট্যটা। 2 নম্বর, বেশিরভাগ সন্ধিগত মৌল হচ্ছে কঠিন। সমস্ত সন্ধিগত মৌল গুলো হলো কঠিন, একজন শুধু ব্যতিক্রম, মার্কারি বা পারদ হলো তরল। ঠিক আছে, তাহলে মার্কারি বা পারদ, মার্কারি অপর নাম পারদ। মার্কারি বা পারদ ছাড়া সকল সন্ধিগত
মৌলগুলি হলো কঠিন কঠিন কঠিন। তাহলে পারদ, মার্কারি বা পারদ হলো তরল তরল। তাহলে লিখবো শুধুমাত্র 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 মার্কারি বা পারদ হলো তরল, বাকি সমস্ত সন্ধিগত মৌল কঠিন ধর্ম বিশিষ্ট। আর পারদ বা মার্কারি শুধুমাত্র একটাই সন্ধিগত মৌল, তরল। এখানে কোশ্চেন পড়ে যে কোন সন্ধিগত মৌলটি তরল, তাহলে মার্কারি বা পারদ হলো তরল সন্ধিগত মৌল। তারপরে দেখো 3 নম্বর বৈশিষ্ট্যটা, এই যে সন্ধিগত মৌলগুলি আছে এদের যোজ্যতা কিন্তু স্থির নয়। যেমন 1 নম্বর গ্রুপের মৌলগুলোর যোজ্যতা 1, 2 নম্বর গ্রুপের মৌলগুলোর যোজ্যতা 2, মানে ওদের যোজ্যতা স্থির। কিন্তু সন্ধিগত মৌলগুলির যোজ্যতা স্থির নয়, পরিবর্তনশীল। এরা বিভিন্ন ধরনের যোজ্যতা দেখাতে পারে। তাই কি লিখবো? সন্ধিগত মৌলগুলির যোজ্যতা পরিবর্তনশীল বা সন্ধিগত মৌলগুলো পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। সন্ধিগত মৌলগুলি পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। তাহলে এমসিকিউ পড়তে পারে যে কাদের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়? সন্ধিগত মৌলগুলোর পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। 4 নম্বর, যে সন্ধিগত মৌলগুলি রঙিন যৌগ গঠন করে, মানে এরা যে যৌগগুলো গঠন করে সেগুলো রঙিন, বর্ণহীন নয়, রঙিন, এবং যৌগগুলো জটিল যৌগ কিন্তু। তাহলে সন্ধিগত মৌলগুলি রঙিন এবং রঙিন জটিল যৌগ গঠন করে, রঙিন জটিল যৌগ গঠন করে। তাহলে এখানে কোশ্চেন পড়তে পারে এটা থেকে যে কোন মৌলগুলি রঙিন যৌগ গঠন করে? তাহলে কি সন্ধিগত মৌলগুলি রঙিন জটিল যৌগ গঠন করে, আন্ডারলাইন করে রাখো। তারপরে হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্যটা, এটা খুব গুরুত্বপূর্ণ। কপার, সিলভার এবং গোল্ড, কপার, সিলভার এবং গোল্ড, এই মৌল তিনটিকে বলা হয় মুদ্রা ধাতু। কপার, সিলভার এবং গোল্ড, এই মৌল তিনটিকে বলা হয় মুদ্রা ধাতু। এরা 11 নম্বর গ্রুপে অবস্থান করে। কপার মানে Cu, কপার Cu, সিলভার, কপার সিলভার মানে Ag, এবং গোল্ড Au কে মুদ্রা ধাতু বলা হয়, মুদ্রা ধাতু বলা হয়। তাহলে এইখান থেকে কোশ্চেন পড়বে একটা মুদ্রা ধাতুর নাম লিখো। তাহলে কি বলবে? যে কোনো একটা, কপার বলো, সিলভার বলো বা গোল্ড, কপার সিলভার গোল্ড মুদ্রা ধাতু বলা হয়। আচ্ছা, আর কিছু? তাহলে কপার, সিলভার এবং গোল্ডকে মুদ্রা ধাতু বলা হয়। এরা, এই মুদ্রা ধাতুগুলো কোথায় অবস্থান করে? 11 নম্বর গ্রুপে অবস্থান করে। মুদ্রা ধাতুগুলি লিখবো, মুদ্রা ধাতুগুলি 11 নম্বর গ্রুপে অবস্থান করে। মুদ্রা ধাতুগুলি কোথায় থাকে? তাহলে 11 নম্বর গ্রুপে অবস্থান করে। হলো? তাহলে এই গেল আমাদের সন্ধিগত মৌলের কিছু বিশেষ বৈশিষ্ট্য। তাহলে 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। এই সন্ধিগত মৌলগুলি পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এদের যৌগগুলি রঙিন জটিল যৌগ। সিলভার, কপার এবং গোল্ডকে বলা হয় মুদ্রা ধাতু।
এরা 11 নম্বর গ্রুপে অবস্থান করে। তো আমাদের চলে গেল সন্ধিগত মৌলও চলে গেল। আর একটা শুধুমাত্র জিনিস আছে, সেটা হচ্ছে চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মুছে দিলাম, চ্যালকোজেন। চ্যালকোজেন মৌল কি? চ্যালকোজেন, চ্যালকোজেন মৌল 16 নম্বর গ্রুপে দেখো তো কি মৌলগুলো আছে। 16 নম্বর গ্রুপটা খেয়াল করো। 16 অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই যে মৌলগুলো দেখছো এদেরকে বলা হয় চ্যালকোজেন মৌল বা আকরিক মৌল বলা হয় এদেরকে। 16 নম্বর গ্রুপের 16 নম্বর গ্রুপের মৌল গুলিকে 16 নম্বর গ্রুপের মৌলগুলিকে বলা হয় চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মৌল বোঝা গেল কি? তাহলে চ্যালকোজেন মৌল কি? 16 নম্বর গ্রুপের মৌলগুলিকে বলা হয় চ্যালকোজেন মৌল। যদি বলে চ্যালকোজেন মৌলের উদাহরণ দাও, তাহলে লিখব অক্সিজেন, অক্সিজেন, সালফার, সালফার, তারপরে হচ্ছে সেলেনিয়াম, টেলুরিয়াম, তারপরে হচ্ছে পোলোনিয়াম। পোলোনিয়াম এগুলোকে বলা হয়, যদিও এইভাবে লিখতে হয় না, গ্রুপে আছে তো এরা গ্রুপে আছে, তাই আমরা এইভাবে লিখব অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম। এই মৌলগুলোকে বলা হয়, এরা কত নম্বর গ্রুপে থাকছে? তাহলে 16 নম্বর গ্রুপে থাকছে, 16 নম্বর গ্রুপে অবস্থান করছে। এদেরকে বলা হচ্ছে চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মৌল বা এর অপর নাম হচ্ছে আকরিক গঠনকারী মৌল। আকরিক গঠনকারী মৌল, চ্যালকোজেন মৌল বা আকরিক গঠনকারী মৌল। তাহলে এটাকে আমরা অপর নামটাও লিখতে পারি, বা আকরিক গঠনকারী মৌল, চ্যালকোজেন মৌল বা আকরিক গঠনকারী মৌল। তাহলে 16 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় চ্যালকোজেন মৌল বা আকরিক গঠনকারী মৌল। আর একটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেটা জানতেই হবে, সেটা হচ্ছে ধাতু কল্প জিনিসটা। ধাতু কল্প কাকে বলে? যে কিছু কিছু মৌল আছে যাদের ধাতব ধর্মও বর্তমান, আবার অধাতব ধর্মও বর্তমান, মানে মিশ্রণ। এই সমস্ত মৌলগুলোকে বলা হয় ধাতু কল্প। তাহলে আমরা কি বলবো? ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম, উভয় ধর্মই যে সমস্ত মৌলের মধ্যে দেখা যায় তাদেরকে বলা হয় কি? ধাতু কল্প। ধাতু কল্প। তাহলে হেডিং করো ধাতু কল্প। ধাতু কল্প খুব ইম্পর্টেন্ট কিন্তু। ধাতব এবং অধাতব উভয় প্রকার ধর্ম বিশিষ্ট মৌলগুলিকে ধাতু কল্প বলা হয়। ধাতু কল্প বলা হয়। ধাতু কল্প বোঝা গেল। ধাতব এবং অধাতব উভয় প্রকার ধর্ম বিশিষ্ট মৌলগুলিকে ধাতু কল্প বলা হয়। উদাহরণ চাই, ধাতু কল্পের উদাহরণ দাও। যেমন হচ্ছে উদাহরণ, ধাতু কল্পের উদাহরণ খুব ভিআইপি করে দাও। ধাতু কল্পের উদাহরণ সেটা হচ্ছে সিলিকন, আর্সেনিক, তারপরে হচ্ছে এসবি। এই তিনটে এখানে যদি দেখো পর্যায় সারণীতে খেয়াল করো কি কি লিখেছি আমি। সিলিকন কোথায় আছে? সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি।
এই তিনজন হচ্ছে ধাতুকল্প। তার কারণ এদের মধ্যে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম উভয়ই বর্তমান, এই জন্য এদেরকে বলা হয় ধাতুকল্প। সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, এদের মধ্যে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম দুটোই উপস্থিত থাকে, এই জন্য এদেরকে বলা হয় ধাতুকল্প। বোঝা গেল? তাহলে ধাতুকল্প চলে গেল। এরপরে আর একটা টপিক আছে ইউরেনিয়ামের মৌল, তারপরে শেষ। ইউরেনিয়ামত্তর মৌল, দেখো খেয়াল করো, ইউরেনিয়ামত্তর মৌল। ইউরেনিয়াম একটা মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম, আর এটা হচ্ছে ইউরেনিয়ামত্তর মৌল। এক্ষুনি মুখস্থ হয়ে যাবে একেবারে 3 সেকেন্ড। খেয়াল করো পর্যায় সারণীটা আমার, খেয়াল করো। ইউরেনিয়াম কোথায় আছে দেখো তো, ইউরেনিয়াম আছে এখানে। ইউরেনিয়ামের পরে যে মৌলগুলো আছে দেখো, ইউরেনিয়ামের পরে কি আছে? নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়াম, কুরিয়াম, এই যে মৌলগুলো আছে এরা কি ইউরেনিয়ামের পরে অবস্থান করছে, ইউরেনিয়ামের পরে। ইউরেনিয়ামোত্তর মানে ইউরেনিয়ামের পরবর্তী মৌল। বোঝা গেল? এই মৌলগুলোকে কি করা হয়েছে জানো তো, বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে তৈরি করেছেন। এগুলো প্রাকৃতিক ভাবে সৃষ্ট মৌল নয়, এগুলোকে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে তৈরি করতে সক্ষম হয়েছেন। তাহলে ইউরেনিয়ামোত্তর মৌল মানে কি? ইউরেনিয়ামের পরবর্তী পর্যায় সারণীর, এরা দেখো সপ্তম পর্যায়ে কিন্তু অবস্থান করে। পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে ইউরেনিয়ামের পরবর্তী, ইউরেনিয়াম পরবর্তী মৌলগুলোকে, তাহলে পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে ইউরেনিয়ামের পরবর্তী, ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলিকে, ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলিকে বলা হয়, ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে বলা হয় ইউরেনিয়ামোত্তর, ইউরেনিয়ামোত্তর মৌল। ক্লিয়ার? ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলো সেগুলোকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। এই মৌলগুলোকে কি করা হয়েছে? এই মৌলগুলিকে প্রকৃতিতে পাওয়া যায় না, প্রকৃতিতে পাওয়া যায় না। তাহলে কিভাবে এলো? বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এগুলিকে প্রস্তুত করেছেন। দরকার নেই এগুলো, তবুও লিখে দিলাম যে এই মৌলগুলোকে প্রকৃতিতে পাওয়া যায় না। তাহলে ইউরেনিয়ামোত্তর মৌল কোনগুলো? ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলো সেগুলোকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। উদাহরণটা দিতে ভুলে গেছি, উদাহরণগুলো দেখো এখানে লিখো, সংজ্ঞাটার পরেই উদাহরণটা। তাহলে এইখানেই তোমরা দেখতে পাবে পর্যায় সারণীতে কি কি মৌলগুলো আছে। দেখো প্রথমেই আছে নেপচুনিয়াম, তাহলে লিখো নেপচুনিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 93, লিখে দিলাম 93। দেখো দেখতে পাচ্ছ নেপচুনিয়াম 93, কোণে লেখা আছে 93। তারপর হচ্ছে প্লুটোনিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 94, প্লুটোনিয়াম। এবং অ্যামেরিসিয়াম, এবং এখানে দেখো অ্যামেরিসিয়াম, কি লেখা আছে? অ্যামেরিসিয়াম, তাহলে আমেরিসিয়াম এর হচ্ছে 95। তাহলে 93, 94, 95, আরো আছে
মোট ইউরেনিয়ামোত্তর মৌলের সংখ্যা হচ্ছে 11টা, মানে 11টা ইউরেনিয়ামের পরবর্তী 11টা মৌলকে ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব হয়েছে। এই মৌলগুলোকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। তাহলে তারপরে লিখো ইউরেনিয়ামোত্তর মৌলের সংখ্যা, ইউরেনিয়ামোত্তর মৌলের সংখ্যা হলো 11টি। মোট 11টি ইউরেনিয়ামোত্তর মৌল আছে। তিনটে যদি বলে ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও, তাহলে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এবং আমেরিসিয়াম। পরমাণু ক্রমাঙ্ক লিখে দিয়েছি ব্র্যাকেটে, 93, 94, 95। এগুলো হলো ইউরেনিয়ামোত্তর মৌল। নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এবং আমেরিসিয়াম, এই মৌলগুলো হলো ইউরেনিয়ামোত্তর মৌল। তাহলে আজকে নিষ্ক্রিয় মৌল আলোচনা করলাম, সন্ধিগত মৌল, চ্যালকোজেন মৌল, সমস্ত কিছু রেডি। এর পরে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি, যে কোন পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা হয়। এই যে পর্যায় সারণীতে মৌলগুলোকে বসানো হয়েছে, সেই মৌলগুলোকে কিভাবে বসানো হয় সেটা আমরা আলোচনা করব পরের লেকচারে।